সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আবারও সেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। তবে যেটি বলতে হয় সেটি হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভী একটা জিনিস, তার মাথায় যে মজক কতটুকু আর বুদ্ধি কতটুকু এটি আইডিয়া করাটা একটু কঠিনই মনে হয়। তবে খুব বুদ্ধি আছে তার মাথায়, এটি বলতে হবে। তার আগে বলে নিচ্ছি একটি গল্পের কথা। সেটি হলো, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন একটি গল্প পড়েছিলাম। গল্পটি হচ্ছে যে আপনার রাজার বাড়িতে দুষ্ট একটি বাঘ থাকতো, যাকে রাজা বন্দি করে রাখত। তো সেই অনুষ্ঠানে, অর্থাৎ রাজার বাড়িতে একটি অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গ্রামের এক সহজ সরল ব্রাহ্মণ এসেছে নিমন্ত্রণ খেতে। আসার পর ওই দুষ্টু বাঘটি সেই ব্রাহ্মণকে বলছিল যে তাকে খাঁচা থেকে বের করে দেওয়ার জন্য। সহজ সরল ব্রাহ্মণ ভাবল যে খাঁচার মধ্যে বন্দি থাকা বাঘটির খুবই কষ্ট হচ্ছে, তার খুব দয়া হলো এবং সে যথারীতি খাঁচার গেটটি খুলে যখন বাঘ বের হলো, বের হওয়ার পর এবার বাঘ বলল যে আমি তো তোমাকে খাবো। তখন ব্রাহ্মণ বলল যে আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে খাবে, এটা কি করে হয়? তখন বাঘ বলছে যে হ্যাঁ, এটাই হয়, যে যে উপকার করে তাকেই খেতে হয়। তো এখন সরল ব্রাহ্মণ আর কি বলবে, পরে বাঘকে বলল আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে খেতে চাও আমাকে খাবে, তবে আমার একটা আবদার আছে। সেটা হলো, আমরা তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করব যে তুমি যেটি বলছো তোমার কথা সঠিক না আমার কথা সঠিক। যদি তোমার কথা সঠিক হয় তাহলে সবাই যদি তোমার পক্ষে রায় দেয় তাহলে তুমি আমাকে খেয়ে নিও। তো বাঘ বলল আচ্ছা, আমি তো খেতেই পারবো তাকে, ব্রাহ্মণ যেহেতু ছোট্ট একটা আবদার করেছে, এটা আমি রক্ষা করি। যথারীতি তারা বের হলো। বের হওয়ার পর প্রথমে তারা একটি বট গাছের কাছে গেল। বট গাছকে জিজ্ঞেস করার পর বট গাছ বাঘের পক্ষে রায় দিয়েছে। তারপর দ্বিতীয়ত আরেকজন কার কাছে জানি গিয়েছিল, তো ও কিন্তু ব্রাহ্মণের পক্ষে, দুঃখিত বাঘের পক্ষে রায় দিয়েছে। সব শেষ গেল শিয়ালের কাছে। তো শিয়াল তো বাঘের চরিত্র সম্পর্কে জানে, বাঘ যে লোভী এবং একটা বদমাইশ জন্তু। তো মানে সেই যখন দুজনে তার কাছে ঘটনাটা বলল তখন সে বিষয়টা, বুদ্ধিমন্ত শিয়াল, সে কিন্তু খুব সহজে বিষয়টা বুঝতে পেরেছে যে আসলে ঘটনাটা কি হয়েছে। তখন সে চালাকি করলো। সে কি করলো, ওই অন্য আগের দুজনের মতো সে আর মানে ঘটনাটা যে সে বুঝেছে সে এটা না বলে সে বাঘকে বলল যে তুমি কি বলছো, আমি তোমার কথা ভালোভাবে বুঝতে পারছি না। এখন তোমার কথা যদি আমাকে বুঝতে হয় তাহলে ঘটনা যেখানে ঘটেছে আমাকে আগে সেখানে যেতে হবে। অর্থাৎ এটি কিন্তু শিয়ালের মানে একটা কৌশল, বাঘকে ওই খাঁচার কাছে নেওয়ার। তো বাঘ বলছে যে তোমাকে সেখানে নিতে হবে কেন, তুমি ভালো করে মন দিয়ে শুনো, বুঝতে পারবে ঘটনাটা কি। শিয়াল বলছে না, এভাবে বললে তো আমি বুঝবো না, তুমি তার চেয়ে বরং আমাকে খাঁচার কাছে নিয়ে চলো। তারপর তাকে খাঁচার কাছে নিয়ে গেল। খাঁচার কাছে নেওয়ার পর এবার তারপরও শিয়াল বলছে যে আমি বুঝতেছি না, মানে কে কোথায় ছিলে, ঠিক আছে, আগে আমাকে সেটা দেখতে হবে, সেটা আগে আমাকে বুঝাও। তারপর বাঘ কী করলো, বোকা বাঘ, বোকা বলতে রাগী, সে রাগ করে খপ করে সে খাঁচার ভিতরে ঢুকে গেল। ঢুকে তারপর শিয়াল কী করছে,
বাঘ বোঝাচ্ছে যে হ্যাঁ আমি এই খাঁচার ভিতরে এইভাবে ছিলাম। শিয়াল বলল হ্যাঁ ঠিক আছে, আমি মনে হয় একটু বুঝতে পেরেছি। এরপর সে কী করলো, ওই যে খাঁচার যে ছিটকিনিটা ওটা আটকিয়ে তালা লাগিয়ে দিয়ে তারপর বলল তুমি ওখানে এভাবে ছিলে আর এই গেটের দরজাটা এভাবে আটকানো ছিল, তালা ছাবি মানে তালা মারা এভাবে। সে বলছে যে এইভাবেই তো ছিল। তখন দুষ্টু বোকা বাঘ বলল যে হ্যাঁ ঠিক এভাবেই ছিল। তারপর তাকে যখন খাঁচায় ভিতরে ভরা শেষ হলো, শিয়াল বলল এবার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপর ওই ব্রাহ্মণকে বলল যে তুমি যেখান থেকে এসেছো সোজা ওখানে চলে যাও, এই ফাজি বাঘের খপ্পরে আর কখনো পড়বে না। অর্থাৎ সে তার বুদ্ধি খাটিয়ে বাঘকে ওখান থেকে খাঁচার ভিতরে এনে ঢুকিয়ে তালা হাটকিয়ে দিয়ে ব্রাহ্মণকে বাঁচিয়ে দিয়েছে শুধুমাত্র তার বুদ্ধির জোরে। এখন ভারত আর পাকিস্তানের যে ইস্যুটি আইসিসিকে নিয়ে, আমার মানে ওই গল্পটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক ওই খাঁচার ভিতরে যে বাঘ, সে বাঘটি হচ্ছে দুষ্টু ভারত। ঠিক আছে, যে আকাম কুকাম করে বেড়ায়। তারপর আইসিসি হচ্ছে স্বয়ং সে ওই যে সহজ সরল ব্রাহ্মণ, আর পাকিস্তান হচ্ছে যে শিয়ালের চরিত্রে। সে আইসিসিকে এই যে মানে বিভিন্ন বাহানা করছে বা বিভিন্ন কিছু করছে, করার মধ্য দিয়ে কিন্তু আইসিসিকে সে একটা মেসেজ দিচ্ছে যে তাকে বোঝাচ্ছে যে ভারত কিভাবে আইসিসির ক্ষতি করছে বা এই খেলাটার চেতনাকে ধ্বংস করছে। নব্বী কিন্তু আপনার বলতে গেলে মানে সোজা সাপটা কোনো জিনিস নয়, ও কিন্তু খাসা জিনিস। ঠিক আছে, কেন বলছি, কারণ এর আগে ওই যে আপনার এশিয়া কাপে তার হাত থেকে ভারত ট্রফি নেয়নি। এটা কি সে ভুলে গেছে? সে ভুলে যায়নি। এটার যে দগদগে যে গা, এটা কিন্তু সে উসুল করার সর্বাত্মক চেষ্টা সে করছে। তো এর আগে চলুন, যে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে যেটা আমরা অর্থাৎ 15ই জানুয়ারি, দুঃখিত ফেব্রুয়ারি, যে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা, পাকিস্তান যেহেতু ঘোষণা দিয়েছে যে তারা এই ম্যাচটি বয়কট করবে, সেহেতু তাহলে প্রশ্ন আসছে যে যেহেতু আইসিসি সূচিটা ওভাবেই করা যাতে ভারত পাকিস্তান একাধিক ম্যাচ খেলতে পারে, অর্থাৎ ভারত পাকিস্তান ফাইনালেও খেলার একটা সম্ভাবনা আছে। এখন প্রশ্ন উঠছে যদি প্রথম ম্যাচটি তারা বয়কট করে তাহলে শেষের ম্যাচটি কি করবে? সেটি কি বয়কট করবে না খেলবে? এটি একটি বড় প্রশ্ন। তো এটি আমরা যখন এটি নিয়ে প্রশ্ন তুলছি ভাবছি, তার আগেই কিন্তু পাকিস্তানের মানে এটার প্রস্তুতি অলরেডি তাদের রেডি করা আছে। তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, অর্থাৎ তারা যে যুদ্ধে নেমেছে তাদের সব প্রস্তুতি নিয়ে কিন্তু তারা যুদ্ধে নেমেছে। তো আগে চলুন আনন্দবাজারের প্রতিবেদনটি আগে পড়ি, তারপর কথা বলছি। বিশ্বকাপের নকআউটে ভারতের সামনে পড়লে কি করবে পাকিস্তান? বয়কট বিতর্কের মাঝে স্পষ্ট করে দিল পাক ক্রিকেট বোর্ড। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছি। বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান, কিন্তু যদি নকআউটে দু দলের দেখা হয় তখন কি করবে পাকিস্তান, জানিয়ে দিল সে দেশের বোর্ড। সরকারিভাবে বোর্ড কিছু না জানালেও পাকিস্তান বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে সেক্ষেত্রেও সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তারা। ওই কর্তা বলেন, পাকিস্তান যে 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে না সেই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার নিয়েছে। ফলে নকআউট পর্বে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয় সেক্ষেত্রে কি হবে সেই সিদ্ধান্ত সরকার নেবে। সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মেনে চলব। কিন্তু যদি নকআউটে ভারতের সামনে পড়লে পাকিস্তান না খেলে তাহলে তাদের ওয়াক ওভার দিয়ে সরে যেতে হবে, বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের। ওই কর্তার কথা থেকে পরিষ্কার, সরকারের নির্দেশ মেনে যদি প্রতিযোগিতা থেকে পাকিস্তানকে বিদায় নিতে হয় তাহলেও তারা সেটাই করবেন। অর্থাৎ তারা যা কিছুই করছেন তারা তাদের সরকার মহোদয়কে সামনে রেখে তারা সব করছে। তো এখন প্রশ্ন আসছে যে তারা সরকারকে এইভাবে সামনে আনলো কেন? এটার উত্তর হচ্ছে ওই যে আমি যে গল্প বলেছি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত
পাকিস্তানে খেলবে না সরকারি সিদ্ধান্তে। এই যে সরকারি যে সিদ্ধান্ত, সরকারকে বারবার সামনে এনে পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করা, পাকিস্তানকে অপদস্থ করা, কিংবা পাকিস্তানকে নাজেহাল করা, কোন ঠাসা করার যে মতলব ভারত নিয়ে আইসিসিকে পুরো কবজা করেছে, সেই কবজা থেকে আইসিসিকে বের করার জন্যই পাকিস্তান ওই আমি যে গল্প বলছিলাম যে সরল ব্রাহ্মণ, দুষ্টু বাঘ আর চতুর শিয়াল গল্পে পাকিস্তান শিয়ালের চরিত্রে অবতীর্ণ হয়েছে। এই যে বারবার তারা সরকার সরকার সরকারের কথা বলছে, তার মানে হচ্ছে আইসিসির কানের ভিতরে, ব্রেনের ভিতরে এটা ঢুকিয়ে দিচ্ছে যে সরকার কিভাবে আইসিসির ক্ষতি করে। এই যে ভারত বারবার সরকারকে সামনে এনে, তখন যে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে খেলে নাই, এতে কি আইসিসির ক্ষতি হয়নি? কই, আইসিসি তো তখন ভারতকে বলে নাই যে তোমরা খেলো। এখন পাকিস্তানকে একেবারে অনুরোধ করছে, খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে পাকিস্তানকে এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা। ভারতের বেলায় কোথায় ছিল এই আইন? এই মানে এই যে বারবার যে সরকারের কথা বলছে, এই মূলত এটাই বোঝাচ্ছে। মহসিন নকভি, আমি যে বারবার বলছি, মহসিন নকভি হচ্ছে একটা খাসা বুদ্ধির জিনিস। ওই বেটাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা উচিত, মহসিন নকভিকে। আর ওই জয় শাহ আছে না, অথর্ব অপদার্থ একটা। ভারতের যারা আমার এটি দেখছেন তারা হয়তো আমার উপর রাগ করবেন বা তারা আমাকে খারাপ ভাষায় হয়তো গালাগালও দেবেন, তবে সত্যি কথা, জয় শাহ আইসিসির ক্ষতি করছে। ওকে ঘাড় ধাক্কা দিয়ে আইসিসি থেকে বের করে দেওয়া উচিত। এরকম অপদার্থ, অযোগ্য, অকর্মণ্যের ঢেকি একটা আইসিসি শুধু বাবার ক্ষমতার দাপট নিয়ে ওই পদে বসেছে। তার এই যে বাংলাদেশের সাথে সে যে কাণ্ডটা সে করলো, তার জ্ঞান আছে, তার বুদ্ধি আছে, এটা সে করতে পারে, করা তার ঠিক হয়েছে, এটার প্রভাব কোথায় গিয়ে পড়বে? এই যে এখন পাকিস্তানের যে অর্থাৎ আর্থিক যে আইসিসির যে ক্ষতি, এটার দায়ভার পুরো ভারতের, পাকিস্তানের নয়, পুরো ভারতের। আর এর দায় পুরো জয় শাহের। এরকম অপদার্থ, অকর্মণ্যের ঢেকি একটা অযোগ্য একটা লোককে ওখানে বসিয়ে রেখে আজকে আইসিসির এই হাল হয়েছে। আমার হিসেবে ওকে ধাক্কা দিয়ে বের করে নকভিকে ওখানে বসানো উচিত। আইসিসির যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তারা এই বিষয়টি নিয়ে ভাবা উচিত যে এই অপদার্থ, অকর্মণ্যের ঢেকির যখন মেয়াদ শেষ হয়ে যাবে, এরপর ওই পদটিতে কাকে আনলে আইসিসির ভালো হবে। নকভিকে আনা উচিত, আমি বলবো নকভিকে আনা উচিত, ওর মতো বুদ্ধিমান এবং একজন ব্যক্তিকে। অনেকে মানে ভারতে যারা বসবাস করেন তারা বলবেন যে ভারতের মানে তারা জাতীয়তাবাদের কথা বলবেন, তাদের দেশপ্রেমের কথা বলবেন। আপনার দেশপ্রেম, আপনার জাতীয়তাবাদ শুধু আপনার আছে, আর কারণে বাংলাদেশিদের নেই, পাকিস্তানিদের নেই। আপনাদের যেমন আছে সবার আছে। আপনারা টাকার দাপট দেখান, টাকা আপনারা এখন যে পাকিস্তান যদি না খেললে তো কই, ওই টাকা আপনারা আইসিসিকে দিতে পারবেন না আপনারা। তার মানে বিষয়টা কী দাঁড়ালো যে আপনাদেরকে যে টাকা আপনারা দেন আইসিসিকে, মানে এটা বাহাদুরি দেখান, ওই টাকা আইসিসির ফান্ডে ঢুকাতে হলে পাকিস্তানকে লাগবে, বাংলাদেশকে লাগবে, শ্রীলঙ্কাকে লাগবে, সবাইকে লাগবে। আপনি কাউকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। আপনার দাপট আপনি দেখাবেন, দিন শেষে আপনি হেরে যাবেন। এবং এই যে এখন সব মিডিয়াতে আস্তে আস্তে বের হচ্ছে যে ভারত তার নিজের ফাঁদে নিজে আটকা পড়ছে। এটা দিন দিন তার এই যে সে যে ফাঁদে আটকাচ্ছে, বাংলাদেশের সাথে তো পারে নাই, বাংলাদেশের সাথে সে তার নিজের পাওয়ার দেখিয়েছে, কিন্তু নৈতিকভাবে কি সে পেরেছে? বাংলাদেশেরই জয় হয়েছে, তার কি জয় হয়েছে? মোটেও হয়নি তার জয়। কীভাবে হয়েছে তার জয়? সে কী যুক্তি দেখাবে? সে যে মুস্তাফিজকে যে বাদ দিয়েছে, আজ পর্যন্ত বিসিবিকে কোনো ব্যাখ্যা দিয়েছে? বিসিবি থেকে সেই মুস্তাফিজের জন্য ছাড়পত্র নেয়নি, নিয়েছে তো, কিন্তু সে বিসিবিকে কোনো ব্যাখ্যা দিয়েছে? সৌজন্যতা বোধ তো সে দেখায়নি।
কত অপদার্থ একটা রাষ্ট্র, কত অপদার্থ অযোগ্য কতগুলো লোককে সেখানে বসায় রাখছে বিসিসিআই এর পদে এবং আইসিসির পদে। এরাই, আর কেউ লাগবে না। বিসিসিআই, আইসিসি, এই দুটো প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এরকম অপদার্থ কিছু লোককে বসাই দিলে পাকিস্তানও লাগবে না, বাংলাদেশও লাগবে না, অন্য কেউ লাগবে না। এরাই এই দুটি সংস্থার 12টা বাজিয়ে দেবে। সেটাই তো হচ্ছে, আমরা সেটাই দেখছি, সারা বিশ্ব সেটাই দেখছে। জানি না এরপর কী করে বিসিসিআই এবং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।